আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকের এই গল্পটি পাঠিয়েছেন নুসাই। নুসাই আমাদের একজন নিয়মিত শ্রোতা। নুসাই, আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি গল্প আমাদেরকে পাঠানোর জন্য। গল্পের নাম বাড়ির নাম শান্তিরেখা। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি গল্পে চলে যাই। রাত 10:15। ট্রেনে করে গ্রামের বাড়ি ফিরছে আমি, আব্বু, আম্মু আর আমার বড় বোন সাইমা এবং জাইমা। ও হ্যাঁ, তারা দুজন টুইন। আমরা চট্টগ্রামে থাকি। আমাদের দাদু বাড়ি নরসিংদী। প্রতি বছরই শীতের ছুটিটা গ্রামেই কাটাই। এবছর শীতের ছুটিটা স্পেশাল। আমার বড় জেঠুরা আমেরিকা থেকে এসেছেন, তাদের বড় মেয়ে রাফা আপুর বিয়ে উপলক্ষে। ট্রেন ভ্রমণের এই দীর্ঘ পথের সঙ্গী হিসেবে আমি বই আর ডায়েরি নিয়েছি, সাথে আমার 1.5 বছরের পোষা কিটি আর তুলতুল পাখি। এর মধ্যে আব্বু কড়া লিকারের 1 কাপ চা আমাকে দিলেন। ইস, বাইরে মাখের ভরাপূর্ণ শীত, কুয়াশার চাদরে আবৃত শুনশান শীতল বাতাসের সাথে এক চুমুক গরম চা যেন রোমাঞ্চকর। সিটে হেলান দিয়ে বসে বসে মনোযোগ সহকারে মোহাম্মদ আতিকুল্লার ওগো শুনছ বইটা পড়ছিলাম। বইটির 116তম পৃষ্ঠার মাওয়াদ্দা এর মধ্যে আটকা পড়েছি। 118তম পৃষ্ঠার মোবারাকা নামটা বক্ষ পিঞ্জরে করাঘাত নাড়ছে। এত সুন্দর করে কেউ কাউকে ডাকতে পারে? মোবারাকা নামটা ডায়েরিতে টুকে নিলাম। তারপর আবার নতুন উদ্যমে পড়া শুরু করলাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরি পেলাম না। ঘুম ভাঙল আম্মুর ডাকে। ঘুমে ঠুলুঠুলু হয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম, এভাবে ডাকছ কেন আম্মু? আর একটু ঘুমিয়ে নেই। আমার কথাটা আম্মুকে 34 ডিগ্রি অ্যাঙ্গেলে রাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তোমাকে কি এখানে ফেলে রেখে চলে যাব হুর? স্টেশনে চলে আসছি, ওঠো, বাড়িতে গিয়ে ঘুমিয়ে থেকো। কপাল কুঁচকে তাকালাম। 16 সেকেন্ড পর ধাতস্থ করলাম নিজেকে, আমি এখন ট্রেনে আছি। উফ, কাঁধ ব্যাগটা উঠিয়ে কিটি আর তুলতুলকে কোলে করে আম্মুর পেছন পেছন যাচ্ছি। আব্বু আর আপু আগেই নেমে পড়েছেন। আমাদের ড্রাইভার কাকা গাড়ি নিয়ে সময় মতো হাজির। গাড়িতে উঠে জানালার কাঁচটা মেলে দিলাম। কতদিন পরে চেনা রাস্তা, নতুন মুখ, দাদুর আদর। উফ, কি যে খুশি লাগছে। পাশে তাকিয়ে দেখি আপুরা বেঘরে ঘুমাচ্ছে। আমার চোখে ঘুমের ছিটাফোঁটাও নেই। তুলতুল পাখিও ঝিমাচ্ছে। কিটি আমার কোলে বসে বাইরের প্রকৃতিকে সাধুবাদ জানাচ্ছে। 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে অবশেষে গাড়ি এসে থামল বাজারের মোড়ের মাথায়। ব্রিজের কাজ চলছে, তাই গাড়ি এই পথ দিয়ে যেতে পারবে না। বিলের মাঝে সরু মাটির রাস্তা হচ্ছে বিকল্প পথ। এমন রাস্তা দিয়ে গাড়ি যাওয়া মুশকিল, তাই ভ্যানে করে আমরা যাচ্ছি। আপুরা ফটোশ্যুট করছেন, ভিডিও করছেন। আমি চোখ বন্ধ করে গ্রামের স্নিগ্ধ সুসময়ে বাতাসটাকে নিঃশ্বাস ভরে দম ফেলতে ব্যস্ত। আঁকাবাঁকা রাস্তায় সাঁই সাঁই চলছে গাড়িটি। মাঠ পেরিয়ে গ্রামের ভেতরে চলে আসছি। মাটির ঘর, ছোপড়া ঘর আর টিনের ঘরের সারিবদ্ধতাকে আঙুল গুনে গুনে হিসেব করছি। গ্রামের শেষ প্রান্তে আমাদের মস্ত বাড়িটি ঠাঁই দাঁড়িয়ে আছে। গেটের সামনে এসে দাঁড় করালো গাড়িটি। আমি তাড়াহুড়ো করে নামতে গিয়ে হোঁচট খেয়েছি। আম্মু থমকে উঠলেন। এত তাড়াহুড়ো করার কি আছে? চোখ কোথায় থাকে তোমার? একটা অঘটন না ঘটালেই হয় না? আমি চুপসে গেলাম। আসলে আম্মু, বোরকায় পা। তোমাকে কে বলেছে বোরকা পরতে? ছোট মানুষ বোরকা নিকাব পরার বয়স কি তোমার চলে গেছে? তোমার আপুদের দেখে কিছু শেখো। তাদের সাথে দাঁড় করালে তোমাকে সবাই বলবে তুমি তাদের খালাম্মা হও। আমি আনইজি ফিল করি তোমাকে কোথাও নিয়ে গেলে। মানুষ আর চোখে কেমন করে তাকায়। একটু স্মার্ট হওয়ার চেষ্টা করো। সাইমা আপু আম্মুকে থামিয়ে দিলেন। থাক না আম্মু, ও ছোট মানুষ, এখানেই দাঁড়িয়ে থাকবা তোমরা? বিরক্ত সূচক দৃষ্টিতে প্রশ্ন ছুড়ে দিলেন জাইমা আপু। আম্মু আমার দিকে একবার তাকিয়ে লাগেজগুলো নিয়ে ভেতরে চলে গেলেন। আব্বু ড্রাইভার আঙ্কেলকে বিদায় দিয়ে আমার কাছে আসলেন। কি হয়েছে হুরমা, তুমি দাঁড়িয়ে কেন? সবাই চলে গেছে ভেতরে। যাচ্ছি আব্বু, তুমি যাও। আব্বু চলে গেলেন। আমি পেছনে ফেলে আসা দেওয়ালের নেম প্লেটটা আরেকবার পরখ করলাম। শান্তিরেখা। সদর দরজা পেরোতেই আমার চাচাতো বোন রূপা আর নুরি চাপড়ে ধরল। আরে ছাড় ছাড়, পড়ে যাব তো। কিরে কালাপেতনি, কেমন আছস? খুব তো কইসা চাইতে না, বলেই মুখ বাঁকালো রূপা। নুরিও সাথে তাল মিলালো। আমি ফিক করে হেসে দিলাম। আলহামদুলিল্লাহ ভালো। তো তোরা 2 চুন্নি বুন্নি কেমন আছিস? ভালো ছিলাম না এতক্ষণ, তয় কালাপেতনির দেখা ভালো লাগতেছে, বলেই 32 পাটি দাঁত বের করে হেসে উঠল নুরি আর রূপা। ধুম করে পিঠে কিল বসিয়ে দিলাম। তুলতুল পাখি আর কিটিকে নিয়ে ড্রয়িং রুমে সোফায় গিয়ে পা মেলে বসে পড়লাম। দাদু আর ছোট কাকি কেমন আছে জানতে চাইলেন।
সালাম বিনিময় করে টুকটাক কথা বলে মেজ কাকির কাছে চলে গেলাম। আমার পছন্দের একজন মানুষ মেজ কাকিমা, ভীষণ গুণী আর ধার্মিক একজন মানুষ। কাকিমার সাথে কথা বলে আমার জন্য বরাদ্দকৃত রুমে ঢুকে পড়লাম। আমাদের বাড়িটা একান্নবর্তী পরিবার। শান্তিরেখার এই বাড়িটি রূপকথার গল্পটাকেও হার মানাবে। আমাদের কাজিনদের সংখ্যা বহুত। সন্ধ্যার আগেই কাজিন মহলে লুটোপুটির আড্ডাখানা জমবে। সবাই আসবে আজকে। প্রতি বছরই সবাই একত্রিত হলেও বড় জেঠুদের মিস করি। শুনেছি জেঠুর 2 মেয়ে 1 ছেলে। কখনো দেখিনি আমি তাদের। আপুরা দেখেছেন। আমার যখন 1 বছর বয়স তখন নাকি জেঠুরা চলে গেছেন। কয়েক বছর আগে জেঠু একবার এসেছিলেন, ওনারা আসেননি। যাই হোক, আমার ফ্রেশ হওয়া দরকার। ফ্রেশ হয়ে নিচে আসলাম কিটি আর তুলতুলকে খাবার খাওয়াতে। জাইমা আপু গল্প করছেন, আম্মু কাকিমাদের সাথে বসে আছেন। আব্বু কোথায় জানি না। সাইমা আপুকে দেখলাম না। দাদু আমাকে ডাকলেন, আমি দাদুর পাশে গিয়ে বসলাম। ছোটো গিন্নি নাস্তা করবা না? যাও নাস্তা করো গিয়া। হিমেলের মা, নাস্তা দাও ছোটো গিন্নি রে। হিমেল তার মেঝো কাকার বড় ছেলে। রূপা নুরি হলো হিমেল ভাইয়ার ছোট বোন। আমরা সমবয়সী। ভাইয়া অনার্স 3rd ইয়ারে পড়ছেন। আমার ছোট কাকার কোনো সন্তান নেই। বিয়ের 12 বছর চলছে। তবে কাকিমা কাকাকে অনেকবার বলেছেন বিয়ে করতে আরেকটা। কাকা করেননি, ধৈর্য ধরেছেন। আল্লাহ না দিলে কোনো কিছুই করার নেই। তবুও বিয়ে করবেন না। আমরাই নাকি ওনার সন্তান। নাস্তা শেষে আম্মু বললেন, এখন গিয়ে রেস্ট করো। বাধ্য মেয়ের মতন মাথা নেড়ে জবাব দিলাম, আচ্ছা। তারপর সোজা রুমে ঢুকে দরজা এঁটে দিলাম, যাতে করে কোনো নন-মাহরাম প্রবেশ করতে না পারে। উফ, এখন একটা লম্বা সময়ের ঘুমের প্রয়োজন। ঘুম ভেঙেছে গোধূলির শেষ লগ্নে। কপাল চাপড়ে বসে আছি। মুখ গোল করে ফোঁস-ফোঁস শব্দ করে নিঃশ্বাস নিচ্ছি। সালাত কাজা হয়ে গেল। আল্লাহ মাফ করো, আর এরকম ভুল হবে না। ক্লান্ত শরীরটা নিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে ধুয়ে নিলাম। হাতঘড়িটার কাঁটায় ঠিক 4:50 ঘরে। মাগরিবে সালাতের সময় হয়ে এসেছে। একটু পরেই আজান পড়বে, তাই লাগেজ থেকে সালাতের হিসাব বের করে নিলাম। মেসওয়াক করে ভালোভাবে অজু করে জায়নামাজ বিছিয়ে নিতে নিতেই দূরের মাইক থেকে আজান আসছে। কত সুমিষ্টেয়মান আজানের সুর। পাখিরা নিজ নিজ ঘরে ফিরছে, কি মধুর কলতান। হুট করে টনক নড়ল কিটি আর তুলতুল পাখি। ওদের তো দুপুরের খাবার দেওয়া হয়নি। সালাত তাড়াতাড়ি শেষ করে মাসনুন আমলগুলো পড়ে নিলাম। সূরা ওয়াকিয়া আমার মুখস্থ, তাই আজকে কোরআন হাতে নিইনি। লং খিমারটা পরে রুম থেকে বের হলাম। নন-মাহরামে বাড়ি ভর্তি হয়েছে হয়তো এতক্ষণে। গুটি গুটি পায়ে আপুদের রুমে গেলাম। মহারানী 2 জন টিকটক দেখে। আমি সালাত পড়ার তাগাদা দিয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু মোনাজাত ধরেছেন। বিছানায় গিয়ে বসলাম। দেরি করে ওঠার জন্য আম্মু আজকে আমাকে বকবেন নিশ্চয়ই। তার উপর দুপুরের খাবারও খাইনি। ভাল লাগে না ধুর। কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে আম্মু এসবের কিছুই জিজ্ঞেস করলেন না। জায়নামাজটা ভাঁজ করতে করতে আমাকে জিজ্ঞেস করলেন, ঘুম কেমন হয়েছে তোমার? ভালো। আম্মু, তুলতুল পাখি আর কিটির খাবার খাওয়া হয় নাই? তোমার এত সময়ের পরে মনে পড়ল? রূপা আর নুরি খাইয়েছে, গিয়ে দেখো তোমার দাদুর রুমে। মনে মনে ধন্যবাদ দিলাম নুরি আর রূপাকে। আব্বু কি মসজিদে সালাত আদায় করতে গিয়েছে আম্মু? না, বাজারের মোড়ের মাথায় গিয়েছেন। তোমার বড় জ্যাঠারা চলে আসছে। ও আচ্ছা। সেখান থেকে ড্রয়িং রুমে আসলাম। এখন আমার কড়া লিকারের 1 কাপ চা দরকার। শরীরের দুর্বলতা পালাই পালাই করবে। মনের কথা মনে রইল। ছোট কাকি ট্রেতে চা আর লিলি বিস্কুট নিয়ে আসলেন। আমার পছন্দসই বিস্কুটটা। চট্টগ্রামে কত খুঁজেছি, পাইনি। গ্রামে আসলে মন পেট পুরে খেয়ে যায়। মুচকি এসে ছোট কাকিকে বললাম, জাজাকুল্লাহ খয়রন। কতদিন পরে আমার প্রিয় বিস্কুটটা দেখলাম। কাকি একগাল হাসি দিলেন। দুপুরে খাওন খাও নাই, নির্ঘাত খিদা পাইছে। কি খাইবা, ভাত নাকি নুডলস? ছোট কাকির হাতে বানানো টমেটো সস দিয়ে আর ঝাল ঝাল করে নুডলস রান্না আমি চেটেপুটে খাই। তাই তড়িৎ চৌম্বকীয় গতির ন্যায় বললাম, ঝাল করে নুডলস খাবো। আচ্ছা, তুমি সোফায় বসো, আমি এক্ষুনি রাইন্দা দিতেছি। সরাসরি চোখ গেল রেড পশমের কার্পেটের ওপর বসে থাকা 3 মানবীর ওপর। এই ভর সন্ধ্যাবেলায় টিভির রিমোট নিয়ে বসে জলসা পেতেছেন আমার 3 ফুপি। পারানো বটে, এই বয়সে টিভি দেখে নিজের গুনাহ ভারী করছেন। তারা আমাকে খেয়ালই করেননি। আস্তে ধীরে সামনে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ফুপিমণিরা? ভূত দেখার ন্যায় চমকে উঠলেন তারা। বড় ফুপি হন্তদন্ত হয়ে উঠে আমাকে জড়িয়ে ধরলেন। মেজ ফুপি সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আমরা, তুই কেমন আছো হুরাইন? আলহামদুলিল্লাহ ভালো। ছোট ফুপি আমাকে ওনার সাথে দাঁড় করিয়ে হাইট দেখলেন। তিনি আশ্চর্য ভঙ্গিতে বললেন, মেলা বড় হইয়া গেছস, আমার উর্ফেদা গেছস কা। হে দিনের টুক্কানি সেরি, কি বড় হইয়া গেছে। মেজ কাকিমা কথায় সায় দিয়ে বললেন,
তার বলতে হুরাইনকে দেখা আমি টাসকে খাইছিলাম, চিন্তারই নাই। বড় ফুপি বললেন, তা তুই এমন মুখোশ লাগাইছত কে? আমরাই তো, বাড়ির তো কোনো বেড়া মানুষ নাই। মুখ খোল দেহি তোরে। ইতস্ততভাবে যেই নিকাবের ফিতাটা টান দিব তখনই সদর দরজায় কোনো গম্ভীর পুরুষেলে কণ্ঠ ভেসে উঠল, আসতে পারি? বসার ঘরে সবার দৃষ্টি বাহিরের সুদর্শন পুরুষটার দিকে। আমি তাকাইনি, তবে মিহি কণ্ঠে বলে দিল, এ পুরুষ অতি সুদর্শন কেউ। এক দৌড়ে নিচতলায় দাদুর রুমে ঢুকে পড়লাম। হয়তো আমার এভাবে চলে আসাটা বেমানান হয়েছে, তবে সেই সুদর্শন পুরুষ মানুষটি হয়তো আশ্চর্যের চরম লেভেলে চলে গিয়েছে। আসার সময় আম্মুকে ওপরতলা থেকে নামতে দেখেছি। তীক্ষ্ণ চাহনি বলে দিল, কাজটি ঠিক করিনি। হাঁপাতে হাঁপাতে খাটে থপ করে বসে পড়লাম। দাদু জিজ্ঞেস করলেন, কি গো ছোট গিন্নি, বাই হাঁপাইতেছ কে? কিছু বলার আগেই মেজ কাকিমা দাদুকে এসে বললেন, বাবা ভাইজানরা এসে পড়ছে, তাড়াতাড়ি আয়েন। দাদু লাঠি হাতে চলে গেলেন। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আধ ঘন্টা যাবৎ এ ঘরে বসে আছি। ড্রয়িং রুমে মাছের বাজার বসেছে। কিভাবে যে রুমে যাব, একবার যেতে পারলে আর নিচে আসব না। ছোট কাকি কি ভুলে গেছেন নাকি আমার নুডলসের কথা? মুখের কথা পড়তে দেরি রূপার ট্রেতে করে খাবার নিয়ে আসলো। খুব পুলকিত লাগছে তাকে। মনে হচ্ছে কিছু আশ্চর্যজনক বস্তুর দেখা পেল। কিরে, এমন হ্যাবলা কেন তেন নাই এক লাখলা হাসছিস কেন? রূপা ট্রেটা বিছানায় থপ করে রেখে আমাকে জড়িয়ে ধরে লাফাচ্ছে। কিঞ্চিত রাগ নিয়ে বললাম, আশ্চর্য, কি করছিস? ছাড় আমাকে, চুন্নি বিন্নি। এভাবে ব্যাঙের মতন লাফাচ্ছিস কেন? পেতনি রে পেতনি, তোর দুলাসকে দেখা আমি ফিট হয়ে গেছি। আহা, কি দেখতে সে, অপরূপ, একেবারে সিনেমার নায়কের লাহেন। আরে বাবা, কে সে? আর কিসের দুলাস? কিছু বুঝলাম না। রাগ করিস না পেতনি, জেঠুর বড় ছেলে শাহরিয়ার সাদমান ভাই। থুক্কু, সাদমানকে দেখে আমি ক্রাশ খাইছি। শোন না, তুই আমারে কিছু টিপস দিবি কেমনে তাকে বড়াইব? চোখ আমার কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এ মেয়ে বলে কি এসব? এসব তুই কি বলছিস? নাউজুবিল্লাহ, বড় ভাই হয়। হিমেল ভাইয়া যেমন সাদমান ভাইয়াও তেমনই নাকি? আমার উত্তরটা তার পছন্দ হয়নি বোধ হয়। ত্যাত, ধরে কওয়া আর কলা গাছকে জড়ায় ধরা এক সমান বলেই হনহন করে চলে গেল। হতাশ হয়ে খাবারটুকু খেয়ে বাইরে উঁকি দিলাম। পিনপিনে নীরবতা। তার মানে এখন বের হওয়া যাবে। ড্রয়িং রুমে আসতেই আব্বু ডেকে নিয়ে জেঠু আর জেঠিয়াম্মার সাথে পরিচয় করিয়ে দিলেন। কুশল বিনিময় করে কিটি আর তুলতুল পাখিকে নিয়ে 3 তলায় চলে গেলাম। আমার রুমটা 3 তলায় আপুদের সাথে শিফট করেছেন। অগত্যা চলে আসলাম রুমে। তবে এতটুকু বুঝতে পেরেছি জেঠিয়াম্মা আমাকে পছন্দ করেননি। আমার পোশাক আশাক ওনার পছন্দ হয়নি বোধ হয়। তাতে কি, কারো ভালো লাগা দিয়ে নিজের জীবন যাচ করা অনুচিত। কারণ আমরা কখনোই সবার মনের মতন হয়ে উঠতে পারবো না। কেননা রুচিবোধ তো আর সবার এক নয়। রুমে ঢুকে আমার 2 বোনকে দেখে আমি স্থবির হয়ে পড়লাম। আয় হায়, এখানেও সাদমান ভাইয়াকে নিয়ে পাগলামো! ইন্নালিল্লাহ। চুপচাপ তাদের পেছনে গিয়ে থপাস করে বসে পড়লাম। এদিকে সাদমান ফ্রেশ হয়ে বিছানায় বসল। নিজের দেশে কতদিন পরে আসলো, চেনা বাড়িটির কত পরিবর্তন। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল সে। অন্যদিকে তিহানা আর টায়রা সাদমানের রুমের দরজার সামনে পায়চারি করছে। সম্পর্কে সাদমানের ফুফাতো বোন হয়, তার মেজ ফুপির মেয়ে। সবে ক্লাস 9-এ উঠেছেন 2 বোন, যদিও 1.5 বছরের ছোট বড়। তিহানার 1 বছর গ্যাপ গিয়েছিল, যার কারণে একই ক্লাসে পড়ছে 2 বোন। রূপা পেছন থেকে 2টার মাথা টেনে এনে ঢুস দিল। আউজ করে চিৎকার করে উঠল তিহানা আর টায়রা। হুহা করে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে রূপা। এভাবে সাদমান ভাইয়ের দরজার সামনে কি করছিস তোরা? রোজবার প্রশ্নে আঁতকে উঠল 3 মানবী। রূপার হাসি মিহিয়ে গেল। টায়রা আর তিহানা কিছু না বলে দৌড়ে চলে গেল। রূপা নিচু মুখে হাত কচলাচ্ছে আর চোখে রোজবাকে পরখ করছে। রোজবা রূপাকে উদ্দেশ্য করে বলল, তোর তো এক্সাম সামনে, এভাবে সঙ্গের মতন দাঁড়িয়ে আছিস কেন? যা পড়তে বস। রোজবার রাম ধমকানি আর পড়ার তাগাদা রূপার পছন্দ হলো না। কপাল কুঁচকে মুখটা বাঁকা করে জবাব দিল, রুটির দোহান থু বাবাল্লা, বলেই মনে মনে কয়েকটা গালি দিয়ে প্রস্থান করল। রোজবা আহাম্মক বনে গেল। সে দরজায় শব্দ করে বলল, আসতে পারি? ভেতর থেকে শব্দ আসলো, কে? রোজবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, তোতলাচ্ছে। ভাইয়া, আমি রোজবা, তোমার বড় ফুপির মেয়ে। সাদমান কিঞ্চিত বিরক্ত হলো, তবুও সেটা প্রকাশ করল না। সহসাই বলে দিল, খুব জরুরি না হলে পরে দেখা করিস, এখন রেস্ট নিচ্ছি। থরথর করে কাঁপছে রোজবা। শীতের প্রকোপেও মনে হচ্ছে সে যেন চৈত্রের খাঁ খাঁ জ্বলে ওঠা মাঠের কাকতারুয়া, ঘেমে একাকার। কি দরকার ছিল এত পাকনামি করার? দূর, মনে মনে নিজেকে গালি দিচ্ছে সে। আর এমুখ হবে না ভুলেও। একবার যেতে পারলেই হলো। পরক্ষণেই আবার ধাতস্থ হয়, আরে দূর, ভালোবাসার জন্য মানুষ কত কি করে, আমিও করব।
ভুরি ভুরি মিথ্যার বাগান যদি সাজাতে হয় তাহলে তাই হোক। রাফিনের সাথে ব্রেকআপ, জাবেরকেও না করে দিব। 13 দিনের রিলেশনশিপ ভাঙলে তো আর বেচারা মরে যাবে না। তনয়ের জন্য মায়া হচ্ছে, বেচারা কত কি করল। লাখের কাছাকাছি টাকাও হাতিয়েছি। এদের নিয়ে ভেবে কাজ নেই, এখন শুধুই ভাবব সাদমান ভাইয়াকে নিয়ে। ইস্কি গুলুমুলু। রুজবার রূপের দফায় নির্ঘাত সাদমান ভাইয়ার মন গলে জল হবে। তার উপর কত টাকা তাদের, একবার নিজের করতে পারলেই লাইফ বিন্দাস। তার এসব আকাশ কুসুম ভাবনার বাত্তি নিভে গেল সাদমানের কথায়। কি হলো, কথা বলছিস না কেন? মুখে কি তালা মেরেছিস? বললাম না দরকার না হলে পরে আসিস, এখন রেস্ট নিচ্ছি। ভাইয়া আপনাকে ডিনারের জন্য নিচে যেতে বলছে। তুই যা, আমি আসছি। রুজবা চলে যেতেই সাদমান নিচে যাওয়ার জন্য তৈরি হলো। পাশের রুম থেকে আবছা একটা মিষ্টি সুর ভেসে আসছে। সে কান খাড়া করে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে, হৃৎপিণ্ড যেন লাফিয়ে উঠছে। এত সুন্দর করে কুরআন তেলাওয়াত করছে কে? আধো আধো শোনার চেষ্টা করছে, কিন্তু পুরোপুরিভাবে শুনতে ব্যর্থ। হতাশ হয়ে নিচে চলে গেল। ড্রয়িং রুমে সবাই জটলা বেঁধেছে। হাসি, আড্ডা আর খুনসুটিতে শান্তিরেখার এই বাড়িটির চতুর্কোণা থই থই করছে। ইতিমধ্যে আদিল, হিমেল, ফাহিম, নিলয় আর সাকিব যোগ দিয়েছে আড্ডায়। সাদমানকে দেখে সবাই জড়িয়ে ধরল। আদিল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বড় ফুপির বড় ছেলে। হিমেল মেজো কাকার বড় ছেলে। ফাহিম আর নিলয় মেজো ফুপির দুই মাত্র ছেলে। বর্তমানে একজন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে, আরেকজন এইচএসসি পরীক্ষার্থী। সাকিব ছোট ফুপির ছেলে, সবে একাদশ শ্রেণীতে পড়ে। হিরকি তোলা আনন্দ করতে করতে একটা রাত পেরোল। সাদমানের ঘুম হয়নি, স্থান পরিবর্তনের কারণেই এমনটা হয়েছে। চোখ লাল হয়ে আছে। এই মুহূর্তে কড়া করে 1 কাপ ব্ল্যাক কফি তার প্রয়োজন। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে 1 কাপ কফি নিয়ে উপরতলায় আসলো। বেলকনির রেলিং ধরে দূরের আধারে ঢাকা পথটাকে অবলোকন করছে। ভালোই লাগছে তার। প্রেয়সীর কথা ভাবছে আর কফিতে চুমুক দিচ্ছে। রিঙ্কি কি করছে এখন? মেয়েটা মনে হয় ঘুমের দেশে তলিয়ে আছে। আনমনেই হাসছে সে। অ্যালার্ম শুনে ঘুম ভাঙল হুরাইনের। ঘুম ঘুম চোখে মোবাইলটা হাতে নিয়ে দেখে ফজরের আজান দিয়ে দিয়েছে এতক্ষণে। লাফিয়ে উঠে বসে তড়িত বেগে ওয়াশরুমে ঢুকে পড়ে। উত্তমভাবে অজু করে ফজরের সালাত পড়ে মাসনুন আমল আর সূরা ইয়াসিন তেলাওয়াত করে নেয়। 2 বোনকে বহু ডাকাডাকি করেও উঠাতে পারেনি সে। ভোরে হাঁটার অভ্যাস বহুদিনের। চট্টগ্রামে প্রতিদিনই শহরের পাকা রাস্তায় হাঁটতে বের হতো। লং খিমারটা পরে নেয় সে। তুলতুল পাখি আর কিটিরও ঘুম ভেঙেছে। লেজ নাড়ছে দুজনই, মানে তারাও যাবে বাহিরে। হুরাইন 2 পোষা প্রাণীকে কোলে করে সদর দরজা পেরিয়ে বাড়ির পেছনের দিকটায় গেল। সেখানে শান বাঁধানো পুকুর আছে। প্রকৃতির সকালে কুয়াশা ঢাকা পুকুরের ওপর 4টে পদ্মফুল ভাসমান। রবিজ চাচা খোয়ারের হাঁসগুলো ছেড়ে দিয়েছেন। এক ঝাঁক হাঁস দল বেঁধে ঝাঁপিয়ে পড়ল পুকুরে। এমন দৃশ্য যেন সকালটাকে পুলকিত করে তুলেছে। শ্যাওলা পড়া সিঁড়িটায় থপ করে বসে পড়ল হুরাইন। এক দৃষ্টিতে তাকিয়ে হাঁসগুলোকে অবলোকন করছে। তুলতুল পাখি আর কিটি বাগানের ভেতরে দৌড়াদৌড়ি করছে। দূর থেকে একজোড়া চোখ পুকুর পাড়ের মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গুটি গুটি ফুল ছাপানো ল্যাভেন্ডার কালারের খিমারটায় লাস্যময় লাগছে তাকে। যদিও পেছন দিকটা দেখা যাচ্ছে, তবুও সাদমানের কাছে মনে হলো এই মেয়ে অপূর্ব সুন্দরী। সে হনহন করে রুম থেকে বেরিয়ে বাড়ির পেছন দিকটায় আসলো। বাগানে আহত হওয়া কিটি আর তুলতুল পাখিকে কোলে তুলে নিল, যদিও সে নাম জানে না। হালকা গা ছিলে গিয়েছে পোষা প্রাণী দুটির। আর্তনাদে মিউ মিউ করছে। সাদমান পুকুর পাড়ে রমণীর কাছে আসছে পোষা প্রাণী দুটিকে নিয়ে। সে তো এই মেয়েটির কোলে দেখেছে তাদের। পেছন থেকে ডাক দিল, এই যে শুনছেন? পুরুষালী কণ্ঠ শুনে হুরাইন চমকে উঠল। হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল তার। কি করবে এখন? ননমাহারাম কেউ নয় তো? সাদমান অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়ে ভয় পাচ্ছে কেন? তাকে কি বখাটে ছেলেদের মতো দেখতে লাগে? নিজের পোশাকের দিকে অবলোকন করল। কই না তো, সবই তো ঠিকঠাক। সে তটস্থ কণ্ঠে বলল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বিড়াল ছানা দুটো কি আপনার? ওরা বাগানে আহত অবস্থায় আর্তনাদ করছিল, আমি নিয়ে আসলাম। কথাটা যেন তীরের ন্যায় বুকে বিঁধল তার। পেছন ফিরে চমকে উঠল। সাদমান বিড়াল দুটোকে নিচে নামিয়ে দিল। তার দৃষ্টি সামনের মেয়েটির দিকে। চোখের মণি দুটি ঠিক বিড়াল ছানার মতন। মায়াবতী? না, সে তো শ্যামল কন্যা। হুরাইন তুলতুল পাখি আর টিকটিককে কোলে তুলে এক দণ্ডও দেরি করেনি, হনহন করে চলে গেল। সাদমান আশ্চর্য ভঙ্গিতে তার চলে যাওয়া দেখছে। আজীব, একটা ধন্যবাদ তো দিতে পারত অন্তত। ভারী অদ্ভুত এই মেয়ে। একবার তাকিয়েও দেখল না সামনের মানুষটিকে। ভালোই হয়েছে, না হলে আমি যেভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম, দেখে ফেললে এই মেয়ে নিশ্চয়ই বখাটেপনাদের কাতারে ফেলে দিত। আনমনে হেসে উঠল সে।
দুই হাত পকেটে পুরে সামনের দিকে হাঁটা ধরল। বাড়ির কর্তা রাশেদ তালুকদার খুক খুক করে কাশছে অনবরত। সাদমান সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে, তখনই তার নজর গেল একটা রুমের দিকে। দাদু এভাবে কাশছে কেন? অসুস্থ নাকি? ভ্রুকুঁচকে এলো ভাবনাময় ভঙ্গিতে। কৌতূহল দমাতে না পেরে সেদিক পানে হাঁটা ধরল। দরজার সামনে আসতে থমকে গেল। হুরাইন তার দাদুকে কড়া লিকারের 1 কাপ রং চা দিল। হাসি মুখে নাতনির কাছ থেকে চায়ের কাপ নিয়ে চুমুক বসালেন। প্রশংসায় পঞ্চমুখ তিনি। দুইজন হেসে হেসে গল্প করছেন। ছোট গিন্নি, তুমি দিন দিন পাক্কা রাঁধুনি হইয়া উঠছ। এই চা ডাক ঠিক তোমার সতীনের লাহাইন। শান্তি রাতে চা না খাইলে আমার সারাটা দিন কামে মন বইত না। কত ভালোবাসা যত্ন আত্মীর কইরা চাটা বানাইতো। মেলাদিন হইল বুঝলা তোমার সতীনে দেখি না। রাশেদ তালুকদার হতাশ হয়ে চায়ে আবার চুমুক দিলেন। হুরাইনের চোখ ছলছল করছে পানিতে। শুনেছে তার জন্মের আগেই দাদি ইন্তেকাল করেছেন। ভেতর থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। রাশেদ কথা ঘুরিয়ে আবার আলাপের প্রলোচন শুরু করলেন। সাদমান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তাদের আলাপচারিতা শুনে ঠোঁট জোড়া প্রসারিত করে হাসছে। হঠাৎ করে রাশেদ তালুকদারের চোখ গেল দরজায় দাঁড়িয়ে থাকা বড় নাতিন সাদমানের দিকে। আরে দাদু ভাই, কখন এলে তুমি? দরজার দাঁড়ায় কেন? ভিতরে আসো। সাদমান থতমত খেয়ে গেল। তাদের বুঝতে দিল না সে যে অনেকক্ষণ সময় ধরে এখানে দাঁড়িয়ে আছে। নরম স্বরে বললেন, এই তো এখনই আসলাম দাদু। বলতে বলতে ভিতরে প্রবেশ করল। হুরাইন ঘটনার আকস্মিকতায় কি করবে ঠাহর করতে পারছে না। দাদু, আমি পরে আসবো আবার বলেই দৌড়ে চলে গেল। দুইজন মানব হতভম্ব হয়ে আছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রাশেদ তালুকদার বললেন, কিছু মনে করো না দাদু ভাই, হুর পদ্মা করে তো, তাই বেড়া লোকের সামনে যায় না। তোমারে তো চিনে না, আর দেহও নাই, তাই শরম পাইছে বলেই খানিক হাসলেন। সাদমান ছোট করে জবাব দিল, ও তো দাদু, সে কে তা তো বললে না? বলেই আয়েশ করে বিছানায় বসল। তোমার সে জোকাকা আর ছোট মাইয়া হুরাইন। সাদমান অবাক হয়ে বলল, এই পুচকে মেয়ে এত বড় হয়ে গেল? রাশেদ তালুকদার বিনিময়ে মাথা ঝাঁকিয়ে হাসলেন শুধু। বেশ খোশ গল্প করলেন দুজন। সাদমান খুঁটিয়ে খুঁটিয়ে হুরাইনের সম্পর্কে অনেক কিছু জেনে নিল। বুকের ভেতর উত্থাল জোয়ার বইছে। কেন জানি মেয়েটাকে তার অতীব আপন লাগে। কিছু একটা আছে যেটা তাকে বারবার টানছে। মস্তিষ্কময় শুধু হুরাইন মেয়েটিকে জানার কৌতূহল। আদিল ছাদের এক কর্নারে দাঁড়িয়ে বিকেলের মৃদু বাতাসটাকে উপলব্ধি করছে। হিমেল কাঁধে হাত রেখে টিপ্পনি কেটে বলে, কি ব্রো, কবি হয়ে গেল নাকি? কে এমন ভাবছ শুনি? আদিল কপাল কোচকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে পুনরায় সামনের দিকে মনোনিবেশ করে। হালকা রেলিং ধরে ঝুঁকে নিচের দিকে তাকিয়ে বলে, কিছু না। বললেই হলো, কিছু তো একটা আছে ব্রো বলেই হিমেল গা জ্বালানি একটা হাসি দেয়। আদিল আগের মতনই স্থির হয়ে আছে। মিনিট দুয়েক এভাবেই থাকলো। হিমেল উত্তর না পেয়ে হতাশ হয়ে ছাদের অপর পাশে চলে গেল। সেখানে কাজিনরা মিলে গল্প করছে। কি হচ্ছে এখানে শুনি? তিহানা বলে উঠল, চোখে দেখছো না নাকি আজকাল? বলে মুখ বাঁকা করে। কাজিন মহলে হাসির রোল পড়ে গেল। হিমেল ফাহিমের পাশে থপাস করে বসে পড়ে। শার্টের কলার ঝাঁকিয়ে বলে, না রে, আজকাল চোখের সর্ষে ফুল দেখি শুধু। ভাবছি তোর তো 2 চোখই ভালো, একটা নিয়ে নিব। শখ কত, মেরে তক্তা বানিয়ে দিব। তোমার চোখের সর্ষে ফুল শিলপাটায় বেটে ভর্তা করে জব্বরের বোরে দিয়ে আসমু। অনেক শখ আমার, দেখবি? কি শুরু করলি তোরা? হিমেল, তুই পুচকি মেয়ের সাথে ঝগড়া করছিস যে, ভাবা যায়? বলেই রাফা ফিক করে হেসে দেয়। তোমার একে কোন অ্যাঙ্গেল থেকে পুচকি মনে হয় রাফা আপু? দেখেছ, মুখে বুলি নয়, খই ফুটছে ফরফর করে। তেহানা কিছু না বলে থুম করে কিল বসিয়ে দেয় হিমেলের পিঠে। দেখেছ আপু, এই থেঙ্গি মেয়েকে তুমি পুচকি বলছো? এই মেয়ে তো ঝাঁঝ লবঙ্গ। কথার আগেই হাত চলে শুধু। শুরু হয়ে গেল তাদের তুমুল ঝগড়া, যেন আষাঢ় মাসের তুমুল বর্ষণ। জাইমা এক ধ্যানে ফাহিমের দিকে তাকিয়ে আছে। ফাহিম যদিও প্রথম প্রথম ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি তেমন, কিন্তু এখন অস্বস্তি হচ্ছে তার। আতিউতি করে কাজ আছে বলে উঠে যায় সে। সাথে সাথে জাইমাও উঠে যায়। তুই কোথায় যাচ্ছিস জাইমা? সাইমার প্রশ্ন শুনে পেছন ফিরে তাকিয়ে বলে, মহাভারত অশুদ্ধ করতে যাবি আমার সাথে? বলেই হন হন করে চলে গেল। জাইমার যাওয়ার পানে তাকিয়ে বলে, যা বাবা, এই মেয়ের আবার হুট করে কি হলো? ফোঁস করে নিঃশ্বাস ফুঁকে পুনরায় আড্ডায় মন দিল। রাফা ফোন স্ক্রল করছে আর হেসে হেসে কথা বলছে সবার সাথে, খুব মিশুকে। মনেই হয় না সে বিদেশি কালচারে বড় হওয়া কেউ। রূপা চায়ের ট্রে নিয়ে হাজির। নুরি স্টিলের বোলে করে নারকেল চিনি দিয়ে মাখানো মুড়ি নিয়ে এসেছে। বাহ, চাটা ভীষণ মজার তো। কে বানিয়েছে রূপা? কালাপেতনি বানাইছে রাফা আপু। হোয়াট? কালাপেতনিটা আবার কে? তিতিন ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে রূপার দিকে। তার ছোট্ট মস্তিষ্কে কালাপেতনি শব্দটি নতুন, আগে তো কখনো শুনেনি।
সে তো রূপকথার বইয়ে পড়েছে দৈত্য দানব, জলপরী, রাক্ষস, খোক্কসের গল্প। আর কৌতূহলী চিন্তাশক্তির মাসুল দিতে পাল্টা প্রশ্ন করল, আমি তো বইয়ে পড়েছি এরা মানুষের রক্ত চুষে খায়, মাংস খায়, তাহলে তারা চা বানায়, মানুষের বাসায় কাজও করে রূপা আপু? সবাই ফিক করে হেসে দিল। নুরি বলল, সাইমা আফুর ছোট বোন হুরাইন আফুরে আমরা ব্যাগতে মজা করে কালাপেতনি দাহি, তুমি তো দেখনি আফুরে। এই মানবীকে দেখার আগ্রহের পারদ যেন মস্তিষ্ক জুড়ে তার গেঁথে গেছে। সে বলল, আমাকে নিয়ে চলো না প্লিজ, আমি তার সাথে সাক্ষাৎ করব। আচ্ছা আইও আমগলকে, বলেই রূপা আর নুরি চলে গেল। সাইমা রাফাকে উদ্দেশ্য করে বলল, আমার ছোট বোন হুরাইন জান্নাত ইলম, পর্দা করে তো তাই ওরা মজা করে এই নামে ডাকে। পর্দা করে বুঝলাম না, সেটা আবার কি? আর তোর বোনকে তো দেখিনি আসার পর থেকে। আম্মু তাহলে হুরাইনের কথাই বলেছিল তখন? কি বলল জেঠি আম্মু? সাইমার জানতে ইচ্ছে হলো, কিন্তু এমন প্রশ্ন করাটা উচিত হবে না, তাই সে বলল, আচ্ছা বাদ দাও, তারপর সন্ধ্যায় কি প্ল্যান করছো বলো? নিলয় আর সাকিব বলল, চলো বাজারে চানুর দোকানে ঝালমুড়ি খেতে যাই। আচার আর ম্যাগি মশলার দারুণ কম্বিনেশন, সাথে তেঁতুল চাটনির আলুর চপ ও মুচমুচে পেঁয়াজও। হিমেলও তাল মিলিয়ে বলল, যোশী জেঠুর মশলা চা আর মশলা পানও ভীষণ টেস্ট। কি বলো, সেখানে যাওয়া যাক? রাফা বলল, তোরা যা ভালো বুঝিস কর, আর ভাইয়াকে ম্যানেজ করবি তোরা, বুঝছিস? বলেই চলে গেল। তিহানা বলল, রোজবা আপু আর টায়রাকে বলতে হবে, তাড়াতাড়ি সংবাদটা দিতে হবে, বলেই দৌড় দিল। তিতিন হুরাইনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তাকে দেখে তো কোথাও মনে হচ্ছে না সে কালো পেতনি। তাহলে তিতিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হুরাইন লজ্জায় পড়ে গেল। এতটাও মিশুকে না সে, হুটহাট কারোর সাথে মিশতেও পারে না। চেষ্টা করছে কিছু একটা বলার, কিন্তু গলায় বারবার আটকে যাচ্ছে। তুমি ভীষণ মিষ্টি, ওই সাদা রঙের বিড়াল ছানাটার চোখের মতন তোমার চোখ, কিন্তু ওরা তোমাকে কালো পেতনি ডাকে কেন জানো? আমি ভেবেছি তোমার বড় বড় দুটি দাঁত আছে, চোখ দুটি টকটকে লাল, গায়ের রংটা কুচকুচে কালো, আর চুলগুলো জটলা পাকানো বিশাল বড়, হাতের নখগুলো। কিন্তু তুমি তো আমার কল্পনার ঠিক উল্টো। কথাগুলো এক নাগারে বলে বাচ্চাদের মতন ঠোঁট কামড়ে ধরেছে সে। 32 কপাটের দাঁত বের করে হাসতে হাসতে বসে পড়ল হুরাইন। গজ দাঁতটা ঝিলিক দিয়ে উঠল। হাসির রিনিঝিনি পাশের রুমে সোনারঙা রোদের মতন হুড়হুড় করে প্রবেশ করল। তিতিন মন্ত্রমুগ্ধ নয়নে হাসতে থাকা মেয়েটাকে পরখ করছে। কত সুন্দর করে হাসি এই মেয়ে। রাফা হাসির শব্দে ঘরে প্রবেশ করতেই থমকে দাঁড়ালো। মেঝেতে লুটোপুটি খাওয়া হাসতে দেখা মেয়েটার দিকে নজর পড়ল। অতিরিক্ত হাসার কারণে হয়তো মেয়েটার চোখে পানি জমে চিকচিক করছে। এই বুঝি টুপ করে ঝরে পড়বে। তবে কি মিষ্টি দেখতে মেয়েটা। বোনকে এভাবে হাসতে দেখে সাইমা অবাক হলো। শেষ কবে হেসেছে এই মেয়েটা সেও জানে না। না, এই মেয়ে তো জন্মের পর থেকেই হাসে না। হাসতে হাসতে পেট ব্যথা করছে হুরাইনের। 2 হাত চেপে কোনো রকমে ঠোঁট কামড়ে ধরে হাসিটা বন্ধ করল। কিরে, এভাবে হাসছিস কেন হুর? বোনের কথায় দরজার দিকে চোখ মেলে তাকায় সে। তেমন কিছু না আপু, তুই কি সেই পুচকে মেয়েটা না হুরাইন? মাশাল্লাহ, কি মিষ্টি দেখতে তুই। হুরাইন ছোট করে জবাব দিল, জি। আপনি বড় জেঠুর মেয়ে রাফা আপু? আমি তো রাফা আপু। আর এই যে তোর সামনে যে বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে, সে হলো তিতিন। হুরাইন অল্প সময়ই তাদের সাথে মিশে গেল। অনেকক্ষণ খোশ গল্প করল। তিতিনের সাথে সম্পর্কের বন্ডিংটা মজবুত হলো। অন্যদিকে আদিলরা সাদমানের রুমে বসে বসে লুডো খেলছে। হিমেল মাঝে মধ্যে জোরে জোরে আওয়াজ করে বলছে, একটা কানা, ইস একটা কানা। সাদমান বিরক্ত হলেও প্রকাশ করছে না। সে মনোযোগ দিয়ে নিজের কাজ করছে, কিন্তু মন তার ল্যাভেন্ডার রঙের হিজাব পরিহিত শ্যামল কন্যার দিকে। একটু আগের ঘটনা, তার হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক করছে। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এই মেয়ের হাসির রিনিঝিনি তার কানের লহমায় বারবার ঝংকার তুলছে। কি মারাত্মক হাসি! আদিলের কথায় তার ভাবনার ছেদ ঘটে। সাদমান, সন্ধ্যায় বাজারে যাব আমরা সবাই। রাফা বলছে তুই হ্যাঁ বললেই সবাই যাবে। এখন কি বলিস তুই? কে কে যাবে? হিমেল বলল, আমরা সব কাজিনরা মিলে যাব। কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, সবাইকে রেডি থাকতে বলিস। নিলয় আর সাকিব হুডরে বলে চিৎকার দিল। সাদমান মনে মনে হাসল। সে তো যাবে শ্যামল কন্যার বিড়াল চোখ দুটি দেখার জন্য। ফাহিম জাইমাকে টেক্সট দিয়েছে সুন্দরভাবে সেজেগুজে রেডি হয়ে থাকতে। অনেকদিন পরে আবার এক সন্ধ্যায় প্রেয়সীর সাথে সন্ধ্যা বিলাস মন্দ নয় ভেবেই মনের মধ্যে এক স্বর্ণাভ সুখানুভব করল। ধরনীর আলো নিভে সব ঘুটঘুটে আধা নেমেছে। পাখিরা ফিরছে চিরচেনা নীরে, কেউ বা ফিরতি পথের উল্টো দিকে, কারণ গন্তব্য তার স্টেশন ছেড়ে দূরপাল্লার বাস ধরে শহরে। হাড় হিম করা শীত। মিহির তালুকদার রিমোট হাতে টিভির চ্যানেল বদলাচ্ছেন একটার পর একটা।
তার মেজ ভাই মাহবুব চা খাচ্ছে আর হিসাব করছেন বিয়েবাড়ির খরচপাতির। মাঝে মধ্যে দু একবার টুকটাক কথা বলছেন ভাইদের সাথে তাল মিলিয়ে। সেজ ভাই আরজু তালুকদার আর ছোট ভাই আয়মান তালুকদারও সায় দিচ্ছে তাদের সাথে। সন্ধ্যার আড্ডা বেশ জম্পেশ জমেছে তাদের। গল্প শুরু হয়েছে তাদের ছোটবেলার জীবন চরিত ফেলে আসা দিনগুলো নিয়ে। কতদিন পরে এমনভাবে আড্ডা দিচ্ছে ছেলেগুলো। দূর থেকে এমন দৃশ্য পরখ করে পিতা রাশেদ তালুকদার। কচি ডগার মতন বুনো ফুলে ভরা দিঘির ওই পাশের মাঠটির কত পরিবর্তন এসেছে। বয়স যতই হোক, মন তো আর বুড়ো হয়নি বয়সের ভারে। তিনিও ছেলেদের আড্ডায় যোগ দিলেন। বাবাকে পেয়ে চার ভাই আরও জোরালো গল্প করছে।